নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব বুদ্ধদেব গুহর লেখা গল্প অবেলায় ফুলকলি। অসময়ে বৃষ্টি হল। দিনের অসময় তো বটেই, বছরেরও অসময়। হোটেল থেকে বেরোতে দেরিও হয়ে গিয়েছিল। রায়পুর এখন মস্ত শহর। ছত্তিশগড়ের রাজধানী হবার পর থেকে তো রমরমা ক্রমান্বয়ে বাড়ছে। সরকারি অফিস কাছারিও বেড়েছে। সকালে নারায়ণপুর থেকে বেরিয়ে অনেকখানি পথ গাড়িতে এসে মাঝ দুপুরে রায়পুরের হোটেলে ফ্রেশ হবার জন্য এসে উঠেছিল অনি। প্রদীপরা আজ মাঝরাতের গাড়ি ধরে নাগপুরে ফিরে যাবে। নাগপুর থেকে ওরা সদলবলে এসেছিল অনিকে বস্তার ঘুরিয়ে দেখাবে বলে। 4টে রাত আর 5টা দিন যেন ঘোরের মতো কেটে গেল। জগদ্দলপুর, দেবী দন্তেশ্বরীর মন্দির, ইন্দ্রাবতী নদী, তারপর নারায়ণপুর। নারায়ণপুর থেকেই বাইসন হর্ন মারিয়াতের অবুজমারে যেতে হয়। অবুজমারের প্রবেশপথের ওপরেই ছোটি ডোরিং নামে একটি বনো বাংলোতে শালফি খেয়ে পরে পরিত্যক্ত ঘটুলে মারিয়াদের নাচ দেখা হলো। অনেকে রন পাতে চড়ে নাচল। ঘটুলের সামনের হাতায়, যার পুরোটাই কাঠের টুকরোর বেড়া দিয়ে ঘেরা, হাজাকের আলোতে বর্ণাঢ্য পোশাকে সাজা নারী পুরুষের নাচ দেখা হলো। ওরা এক এক রকম লাঠি নিয়ে নাচে, যেগুলো নাড়লে চাড়লে তাদের মধ্যে থেকে বাঁশির মতো আওয়াজ বের হয়। গত রাতেই সেই নাচ দেখেছিল ওরা। এখনো স্বপ্ন বলে মনে হচ্ছে। প্রদীপ গাঙ্গুলি, প্রদীপ মৈত্র, তাপস সাহা এবং সঞ্জীব গাঙ্গুলি সস্ত্রীক অনিকে ট্রেনে তুলে দিতে এসেছে। এখানের সকলেই বলে মেইল। এখন অনেক গাড়ি হয়েছে বটে। আগে নাগপুর, রায়পুর, ভিলাই, জব্বলপুর, বিলাসপুর ইত্যাদির বাঙালিদের কলকাতা যেতে আসতে বম্বে হাওড়া আর হাওড়া বম্বে মেইলই ভায়া নাগপুর ভরসা ছিল। পুরানো অভ্যাস বলে ওরা এখনো মেইলই বলে বম্বে মেলকে। ভাগ্যিস ট্রেনটা প্রায় আধ ঘণ্টাখানেক লেট ছিল, নইলে ট্রেন ফেল করতো আজ। ওভারব্রিজ পেরিয়ে প্ল্যাটফর্মে যখন দাঁড়ালো তখন বেশ গরম লাগছিল। ওরা সকলে একটা পাখার নিচে দাঁড়ালো। ফার্স্ট ক্লাস এসি কম্পার্টমেন্টে কোথায় দাঁড়াবে তা কুলিকে ওরা জিজ্ঞাসা করে নিয়েছিল। অনির ফার্স্ট এসিতে চড়ার সামর্থ্য নেই। ওরাই তার জন্য এই বিলাসিতার বন্দোবস্ত করেছে। তবে বয়স হওয়াতে চেহারা ভারী হয়ে গেছে। শারীরিক কষ্ট আর সহ্য করতে পারে না। আরাম করে যে এসেছে এবং আরাম করেই ফিরবে তা জেনে স্বস্তি হয়। ট্রেনে একবার উঠে পড়তে পারলে আর চিন্তা নেই কোনো। ভিড়ের প্ল্যাটফর্মে ধাক্কাধাক্কি করে ওঠাই যা ঝামেলা। ওরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গল্প করার সময়েও সঞ্জীবের ক্যামেরার বিশ্রাম মিলল না। সে সামনে ছবি তুলে যেতে লাগলো। অনি ভাবছিল, যখন যৌবন ছিল, চেহারাও সুন্দর ছিল, তখন কেউ ছবি তোলেনি। আর আজ এই বৃদ্ধর ছবি তোলে কত মানুষ। সাহিত্যিক হয়ে অগণিত মানুষের কাছ থেকে যে ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা পেল, তাদের মধ্যে অধিকাংশই অপরিচিত। তা বলার নয়, ভোলারও নয়। মন ঈশ্বরের কাছে কৃতজ্ঞতায় ভরে ওঠে। সঙ্গে সঞ্জীবের স্ত্রী সুচিত্রাও ছিল। সেই ওদের দলের একমাত্র মহিলা। মেয়েকে এক বোনের কাছে রায়পুরে রেখে দ্বিতীয় মধুচন্দ্রিমাতে বেরিয়েছিল ওরা। বসেও ছিল মুখোমুখি টাটা সুমোর পিছনের সিট। কি প্রেম, কি প্রেম! ওদের দেখে ভারী ভালো লেগেছে ওই 4-5 দিন অনেক। নিধুবাবুর একটা গান আছে, প্রণয় পরম যত্ন করে রেখো তারে, বিচ্ছেদ তস্করে আসি যেন কোন রূপে নাহি হরে, অনেক প্রতিবাদী তার হারালে আর পাওয়া ভার,
কখন যে সে হয় কার, কে বা বলিতে পারে? সত্যি কথা, প্রেমকে নিরন্তর সেবা যত্ন সোহাগে উজ্জ্বল করে না রাখতে পারলে প্রেম অন্য ঢালে গড়িয়ে যায়। প্ল্যাটফর্মে একটা শোরগোল উঠল। ঘুমন্ত অজগর জেগে উঠলে যেমন হয় তেমন দুলে উঠল জনারণ্যের বুক। ট্রেনটা এসে গেল। প্রদীপরা অনিকে নিয়ে কোচে উঠে কম্পার্টমেন্টে বসিয়ে দিল। রিজার্ভেশন চার্ট থাকে না মাঝ স্টেশনে। গাড়ি ছাড়লে কন্ডাক্টর গার্ড যাকে যেখানে যেতে বলবেন তাই যেতে হবে। অনিকে যে কামরাতে ওঠালো প্রদীপেরা, সেটা একটা 4 বোর্ড কম্পার্টমেন্ট। এক ভদ্রলোক বোধহয় দুপুরে ভদকা বা জিন খেয়ে সব পর্দা টর্দা টেনে দিয়ে লম্বা ঘুম লাগিয়েছিলেন। রায়পুর স্টেশনের গণ্ডগোল এবং আগন্তুকদের আগমনে তিনি বেজার মুখে উঠে বসে আগন্তুকদের দেখতে লাগলেন। অনি ঢোকার একটু পরেই এক অপরূপ সুন্দর মহিলা, তার বয়স হবে মাত্র 40, একটি ছাই রঙা সিল্কের শাড়ি পরে এসে উঠলেন। আর তার সঙ্গে একজন স্টেইন গান্ধারী অলিভ গ্রিন পোশাক পরা প্রহরী। একজন সুদর্শন ভদ্রলোক উঠে এসেছিলেন। মহিলার সঙ্গে অনেক মালপত্র, বড় বড় সুটকেস। ভদ্রলোক বাঙালি কন্ডাক্টর গার্ডকে ধমকে বললেন হিন্দিতে, সেই মহিলাকে দেখিয়ে, আজে বাজে লোকের সঙ্গে ওকে এক কম্পার্টমেন্টে দেবেন না, একলাও দেবেন না কুপেতে। ওর কোনো অসুবিধা হলে আপনার চাকরি চলে যাবে। অ্যাটেন্ডেন্ট এবং কন্ডাক্টর গার্ড দুজনেই না স্যার, না স্যার, কোনো চিন্তা করবেন না স্যার বলে যেতে লাগলেন, 2 হাত জড়ো করে। ট্রেন প্রায় ছেড়ে দেয়। মিনিট 4 স্টপেজে বোধহয় অনি শুনল 2 প্রদীপও তাদের ডেকে শাসাচ্ছে। বাংলার বড় লেখক যাচ্ছেন বলেই অনির নামটা বলে বললেন, ওর যেন কোনো অসুবিধা না হয়। বুঝতেই পারছেন কলকাতার এমন কোনো কাগজ নেই যা ওর কথা মানে না। না না স্যার, কি বলছেন স্যার? এ কথাও 2 হাত জড়ো করে বলতে বলতেই ট্রেন ছেড়ে দিল। ভদ্রমহিলার সঙ্গে এত মাল ছিল, করিডর জ্যাম করে রাখা যে ট্রেন ছাড়বার সময় অনি গিয়ে ওদের সঙ্গে দেখা পর্যন্ত করতে পারল না। ট্রেন ছেড়ে দিলে কন্ডাক্টর গার্ড এবং অ্যাটেন্ডেন্ট এসে মহিলাকে বললেন, বলুন মা, আপনার জন্য কি করতে পারি? তারপর অনিকে দেখিয়ে বললেন, আপনাকে এবং ওকে একটি 4 বার্থ কম্পার্টমেন্ট দিয়ে দেব। দেখব যাতে রাতে কোনো প্যাসেঞ্জার আপনাদের কম্পার্টমেন্টে না ওঠে। ওরা মহিলার সঙ্গে হিন্দিতেই কথা বলছিলেন, তবে সে হিন্দি যথার্থ হিন্দিভাষীর বোধগম্য হওয়ার মতো নয়। ভদ্রমহিলা কিছু বলবার আগেই ওরা বললেন অনিকে দেখিয়ে, এ বুজুর্গ আদমি হ্যায় और बंगाल की बहुत भारी राइटर भी है বলেই অনির নামও বলল, অনিকেত সেন। ভদ্রমহিলার মাথাতে ঘোমটা ছিল না, কিন্তু চোখের দৃষ্টিতে এমন কিছু ছিল যা ঘোমটারই মতন আব্রুদত্তক। উনি চোখ দুটো নিচে নামিয়ে বললেন, ওর সঙ্গে এক কামরাতে যেতে আমার আপত্তি নেই। এত বড় বড়মাল্য ইজ্জত অনি বহুদিন পায়নি। সেও চোখ নামিয়ে বলল, ধন্যবাদ। ওরা বললেন, আপনারা ম্যাডাম ও স্যার বি কম্পার্টমেন্টে চলে যান, আপনাদের সব মালপত্র আমরা পৌঁছে দিচ্ছি। স্টেনগানধারী গার্ডও তাই বলল, আপ বেফিকর যাইয়ে মা। তখন সেই মহিলা আর অনি গিয়ে বি কম্পার্টমেন্টে উঠল। ট্রেনটা গতি বাড়িয়েছে, দুলছে কামরা। প্রথম 10 মিনিট কেউই কোনো কথা বললেন না। অনিরই একটু অস্বস্তি লাগছিল। সারাটা রাত একজন অপরিচিতা মহিলা শুধু নন, অত্যন্ত সুন্দরী মহিলার সঙ্গে এক কামরাতে যাবেন, এই কথাটা মনের মধ্যে নানা রকম উথাল পাথাল হচ্ছিল। অনির বয়স হয়েছে অনেক, কিন্তু ও বড় হয়নি। ওর মধ্যে একটা ছেলে মানুষ চিরদিনের জন্য মৌরসি পাটটা গেড়েছে।
17 বছর বয়স থেকে যে এখনো তেমনই প্রেমিক আছে, তেমনই অবুঝ, তেমনই ভাবাবেগ সম্পন্ন হঠকারী। ও নিজেকে যতখানি ভয় পায়, পৃথিবীর অন্য কোনো কিছুকেই অত ভয় পায় না। অনি বলল, সঙ্গে স্টেন গান্ধারের সিকিউরিটি কেন? আপনার স্বামী কি আর্মিতে আছেন? ইংরেজিতেই বলল। ভদ্রমহিলা বললেন পরিষ্কার বাংলাতে, আমাকে চিনতে পারলেন না অনিতা? আমি তোমাদের লেক রোডের পাড়ার নমু। নমু? তুমি? অনি কি বলবে ভেবে পেল না, বলল, স্টেন গান? নমু হেসে বলল, আমার শ্বশুরমশাই মধ্যপ্রদেশের মন্ত্রী ছিলেন। ছত্তিশগড়ে এমন সিসির তাণ্ডব চলছে, তাই সিকিউরিটি। আমি তার বড় ছেলের স্ত্রী। হঠাৎ মধ্যপ্রদেশের রহিস পরিবারের ছেলের মিনিস্টারের এমন মতি। আমার শ্বশুরমশাই অচ্যুতানন্দ শর্মা বাংলা সাহিত্য, বাংলা গান, রবীন্দ্রনাথ এবং বাঙালিদের খুবই পছন্দ করেন। তাই ভালো খানদান থেকে গ্র্যাজুয়েশন করা সুন্দরী বাঙালি মেয়ে। যদিও তুমি আমাকে পেঁচি বলে ডাকতে। পছন্দ করে নিজের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। তবে পারিবারিক কৌলিন্যটাই বেশি করে দেখেছিলেন। তুমি তো জানো, মেদিনীপুর জেলাতে আমাদের মস্ত জমিদারি ছিল এবং আমার ঠাকুরদার রাজা পদবীও ছিল। যদিও তুমি যখন আমাকে দেখেছিলে তখন বাবা লেক রোডে বাড়ি করে কলকাতাতে আসেন। কিন্তু মেদিনীপুরের আমাদের প্রাসাদ এখনও আছে এবং আমার ছোট কাকা সেখানে শুধু থাকেনি না, আমাদের অবস্থাও ফিরিয়েছিলেন। ওপাড়া ছেড়ে আমাদের আলিপুরের বাড়িতে চলে যাবার পর ছোট কাকাও খুব পড়াশোনা করতেন, গান বাজনার শখ ছিল, ভালো শিকারী ছিলেন। তুমি তো দেখোনি ছোট কাকাকে। দেখব না কেন, তিনি তো আসতেন কলকাতাতে মাঝে মাঝে। ও, দেখেছিলে? আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে বিহারের চৌপারণে এক শিকারের ক্যাম্পে দেখা হয়েছিল ছোট কাকার। তারপর ছোট কাকা নিমন্ত্রণে তিনি যখন অনন্তপুরে আসেন তখনই আমাকে দেখে ভারী পছন্দ হয়। ছোট কাকাকে বললেন, আমার বড় বেটা পড়াশোনা শেষ করলেই একে আমি বহুরানী করে নিয়ে যাব, ইজাজত দিন। তারপর একটু চুপ করে থেকে বলল, এই তো আমার কথা। আমি এখন কেমন চোস্ত হিন্দি বলি দেখলে তো। বাড়ির বড় বহুরানী হয়ে সকলের মন জুগিয়ে চলি। আমার শ্বশুরমশাইয়ের তো আমাকে না হলে 1 মিনিটও চলে না, এমনকি এজন্য শাশুড়ি মা অনুযোগ পর্যন্ত করেন। তাই সত্যি গল্পের মতো শোনাচ্ছে না? সিনেমার গল্পের মতো। তারপর বলল, তোমরা সত্যি জলের মতো, যে পাত্রে তোমাদের ঢালা হয় তোমরা সেই রকমই হয়ে যাও। মানিয়ে নেবার ক্ষমতা তোমাদের অসীম। এখানকার মেয়েরা অন্যরকম, ওদের যে আর্থিক স্বাধীনতা আছে। তারপরই বলল, এবার তোমার কথা বলো। বিয়ে তো করেছ নিশ্চয়, ছেলে মেয়ে কি? তুমি তো জানো নমু, কোনোদিনই সকলে যা করে আমি তা করিনি। করলে তোমাকে ভালোবেসে ফেলার অপরাধে তোমার বাবা যখন আমাকে খুন করিয়ে দেবার ষড়যন্ত্র পর্যন্ত করেছিলেন, তখনও আমি তোমাকে না ভালোবেসে পারিনি। রাজা রাজরাতের রকমটাই এইরকম। তুমি একরকম ছিলে, আমি অন্যরকম। আমরা প্রত্যেক মানুষই এক এক রকম। পৃথিবীটা তাই হয়তো এত ইন্টারেস্টিং এখনো। তুমি তোমার বাবারই মতো খানদানি হতে চেয়েছিলে, বড়লোকের মেয়ে, রাজার বহুরানী হতে চেয়েছিলে, তাই হয়েছ। এ সংসারে যে যা চায় তাই হয়তো পায়, যদিও সকলেই যে পায় এমন নয়, তবে অনেকেই পায়। সম্ভবত অধিকাংশ মেয়েই তোমারই মতো, একজন
চাল চুলোহীন ছেলে, সে যতই মেধাবী ও ভালো হোক না কেন, তোমার যোগ্য সে কোনো দিক দিয়েই ছিল না। সেটা বাবার কথা, আমার কথা ছিল না, তুমি ভালো করেই জানো তো। কিন্তু এতদিন পরে আবার বাবাকে নিয়ে পড়লে কেন অনিতা? বাবা তো চলে গেছেন আমার বিয়ের পরই। তাই মা মা আছেন? হ্যাঁ, মায়ের কাছেই তো যাচ্ছি। মা এখন পাকাপাকিভাবেই অনন্তপুরেই থাকেন, তবে 9 মাসে 6 মাসে আসেনও কলকাতাতে। তোমার মা ভারী অন্যরকম ছিলেন। তোমাদের পরিবারের সব আড়ম্বর ভারী ভারী সেকেলে সোনার গহনার মধ্যে একটি ছোট্ট কিন্তু উজ্জ্বল হীরের নাক ছবির মতো। তুমি তোমার বাবার মতো হয়েছিলে, মায়ের মতো হতে পারোনি। আমার প্রশ্নের উত্তরটা কিন্তু এখনো পাইনি, নমিতা বলল। পুরো কম্পার্টমেন্ট ওর মহার্ঘ পারফিউমের গন্ধে ভরেছিল। কোন প্রশ্নের? অনি শুধল। ছেলে মেয়ে কি? বৌদি কোথাকার মেয়ে? আমি বিয়ে করিনি, করলে অনন্তপুর রাজবাড়ির নমিতাকেই করতাম। যাকে তাকে নিয়ে আমার চলত না। তবে আমি যাকে চেয়েছিলাম তার সঙ্গে আজকের তোমার কতখানি মিল আছে জানি না। মিল থাক আর নাই থাক, আমার মনে মনে তুমি যেমন ছিলে তেমনই আছো। আমার নমু। নমিতা গম্ভীর হয়ে গেল, মুখ নামিয়ে পড়ল। এত লেখাপড়া শিখেও তুমি সেন্টিমেন্টাল ফুল রয়ে গেলে কি করে? আজকাল কেউ কি দেবদাস হয়? সে তো পরম মূর্খামি। আমি কেমন ছিলাম? আমার মধ্যে কি ছিল যা অন্য কোনো মেয়ের মধ্যে ছিল না? অনি হাসল, বলল, অঙ্গ প্রত্যঙ্গের কথা বলছো? সে তো সব মেয়েরই কম বেশি সমানই। শাড়ি খুলে তো তোমাকে দেখতে পাইনি, এবং কখনো চাইও নি। শরীর ছাড়াও একজন মেয়ের অনেক কিছু থাকে পৃথকীকরণের চিহ্ন হিসেবে। তা কি? মানে সেসব কি? তা বলার নয়, পুরুষেরাই সেটা জানে। তোমাকে বোঝাতে পারবো না, আর এত বছর পরে তা বলার দরকারই বা কি? লাভ তো নেই। তুমি কি কলকাতাতে ফিরছো নাকি অন্য কোথাও নামবে পথে? আমি খড়গপুরে পড়াই, IIT-তে। খড়গপুরেই নামব। তাই আমিও নামব খড়গপুরে, তারপর ওখান থেকে গাড়িতে অনন্তপুর। অনন্তপুরে কদিন থাকবে? দিন 15 তো বটেই। কেন, তুমি কি আসবে? না। কেন না? কেন? আমার অনেক কাজ। ক্লাস তো থাকেই, ক্লাসের পরে পড়াশোনা থাকে। ছেলেমেয়েরা অনেকে পড়তে আসে বাড়িতে। একটি মেয়ে আসে, তার নাম নমিতা। দেখতেও সে প্রায় তোমারই মতো। ওকে দেখে আমার তোমার কথা মনে হয়। তুমি কি বিষয় পড়াও? আর্কিটেকচার, স্থাপত্য। ও, তারপর বলল, তোমার কপালের পাশে চুলে পাক ধরতে তুমি আরো সুন্দর হয়েছ। যৌবন যখন ছুটি চায় তখন এইসব কনসোলেশন প্রাইজ দিয়ে যায় যাবার সময়। হনি বলল হেসে। তারপর বলল, তুমি আরো সুন্দরী হয়েছ, অন্যরকম। বহুরানীর আভিজাত্য এসেছে তোমার মধ্যে। আচ্ছা, তোমার স্বামী কি তোমার সঙ্গে বাংলাতে কথা বলেন? না না, হিন্দিতেই বলেন। অসুবিধা হয় না তোমার? প্রথম প্রথম হতো, এখন হয় না। তবে আমার শ্বশুরমশাই সুন্দর বাংলা বলেন। রবীন্দ্রনাথের খুব ভক্ত। আমার কোনো বই পড়েছেন উনি? জানি না, জিজ্ঞেস করব। তুমি যে লেখক হয়েছ তা পশ্চিমবাংলাতে এলে লোকে মুখে শুনি। উনিও সে কারণেই পড়েননি হয়তো। বঙ্কিম, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, তারাশঙ্কর ইত্যাদির
অনেক বই আছে ওর কাছে। পরের প্রজন্মের কারোকে জানেন না বোধহয়। তুমি আমার কোনো বই পড়েছ? লজ্জিত হয়ে নমিতা বলল, না, এখানে রায়পুরে বাংলা বই পাই কোথায়? বাংলা কাগজ হয়তো আসে, কিন্তু আমাদের বাড়িতে তো রাখা হয় না। তারপর লজ্জিত গলাতে বলল, আদাত ছুটকেই। হাসল অনি, বলল, তুমি বুঝি এইরকম বাংলা বলো আজকাল? বুঝতে পারলে তো, তাহলেই হল। হেসে বলল নমিতা। তারপর বলল, তুমি সময় পাও কি করে নিজের চাকরি করে? সময় আমাদের সকলেরই অনেক। সময় নষ্ট না করলে সময়ের অভাব কি? তারপরই বলল, ছেলে মেয়ে কি? 2 ছেলে। বড়টার বয়স বছর 12 হলো। ইচ্ছে আছে বাঙালি বউ আনার। আমার শ্বশুরমশায়েরও তাই ইচ্ছে। গরিবের ঘরের মোটামুটি লেখাপড়া শেখা, খুবই সুন্দরী কোনো মেয়ে যদি তোমার নজরে থাকে তো দেখো না একটু আমার ছেলের জন্য। এখন থেকেই সাগাই করে রাখব। ছেলের বয়স 20 হলেই বিয়ে দিয়ে দেব। ছেলে রোজগার করার আগে বাবার ব্যবসাতে বসবে। রোজগারের জন্য চাকরি তো করতে হবে না, বিয়েটা পাশ করলেই হলো। আমার শ্বশুর আর স্বামীর তো অনেক রকমের ব্যবসা। ব্যবসা এখন স্বামীই দেখেন। শ্বশুরমশাই রাজনীতি নিয়েই থাকেন, আর পড়াশোনা। গরিব ঘরের বাঙালি মেয়ে নিয়ে সে তাকেও সোনার পায়জোর আর চুটকি আর হীরের নথ পরিয়ে পোষা পাখি করবে তো, তোমাকে যেমন করেছেন শ্বশুরমশাই। সেও তো বাংলা ভুলে গিয়ে তোমারই মতো বলবে, আদাত ছুটকেই। এমন কুকর্ম আমার দ্বারা হবে না। ওরকম করে বলছো কেন? আমি কি সুখী হইনি? হয়েছ বুঝি। আসলে সুখ কাকে বলে তাই তুমি ঐশ্বর্যের মধ্যে ডুবে থেকে ভুলে গেছ। আরাম এক কথা, সুখ আর এক। নমিতা একটু দুঃখ পেল, বলল, তাই বুঝি? তাই তো। আর তুমি সুখী হয়েছ? আমি কি করে সুখী হব? সেই লেক রোডের নমিতাকে যে এখনো ভুলতে পারিনি। সুখী আমার আর এ জীবনে হওয়া হবে না। আমার যে ছাত্রীর কথা বললাম, যে একেবারে তোমারই মতো, ওর মধ্যেই আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি। তারপর দুজনেই অনেকখানি চুপ করে রইল, দুজনে দুজনের চোখে চেয়ে। নমিতার গর্বিত ও আদুরে মুখখানির দিকে চেয়ে ভারী ইচ্ছে করছিল অনির যে ওকে একটা চুমু খেয়ে দেয়। অ্যাটেন্ডেন্টের কামরাতে হাতে স্টেন গান নিয়ে বডিগার্ড থাকলেও একটি চুমু খেলে নমিতা খুশিই হবে। অথবা কে জানে, ওর মধ্যপ্রদেশীয় শ্বশুরবাড়ির পরিবেশে থেকে থেকে ও হয়তো খুবই রক্ষণশীল হয়ে উঠেছে। থাক, কি দরকার। এসি কোচের জানলা দিয়ে রাতের বেলা কিছুই দেখা যায় না, বিরক্তিকর। ট্রেনটা দাঁড়ালো কোনো একটা স্টেশনে। দুর্গ হবে হয়তো, একটু পরেই ছেড়ে দিল। নমিতা চুপ করেই রইল, দু চোখে ভারী অভিমান নিয়ে। অনির মনে পড়ে গেল আগাশাহীর তহলবীরের একটি শের, লোর হম বাতায়ে গুচা গুল সে ফরক কিয়া, এক বাত হে কহি হুই এতবে কহি হুয়া। মানে, ফুল এবং ফুলকলির মধ্যে তফাৎ আমি ভালোই জানি। ফুল হলো বলে ফেলা কথা, আর ফুলকলি হলো যে কথা বলা হয়নি তা। ট্রেনটা দুলে উঠতেই, দুজনের চোখ দুজনের চোখে পড়তেই হঠাৎই দুজনেই একসঙ্গে হেসে উঠল নিঃশব্দে। অনি বলল, দরজাটা তো লক করাই আছে, আমার একটু কাছে এসো তো নমো। নমিতা কথা না বলে নিচে রাখা নরম চামড়ার চটিতে পা গলাবার চেষ্টা করতে লাগল। অনি দেখল নমুর সুন্দর ফর্সা সাদা বাঁশপতির মাছের মতো পায়ের পাতা দুটি অন্যায় করার উত্তেজনায় থরথর করে কাঁপছে। কে জানে কতক্ষণ নেবে নমু অনির কাছে আসতে।
অনি নমুর পায়ের দিকে চেয়ে বসে রইল। ভাবল যতক্ষণ লাগে লাগুক, প্রায় 20টা বছর পেরিয়ে আসতে সময় তো একটু লাগবেই। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন বুদ্ধদেব গুহর লেখা গল্প অবেলায় ফুলকলি। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।